মেঘ ও রৌদ্র। ষষ্ঠ পরিচ্ছেদ। শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা কী কারণে ব্যর্থ হইয়া গেল তাহা পাঠকদের অগোচর নাই। ম্যাজিস্ট্রেটের নামে মকদ্দমা অকস্মাৎ মিটিয়া গেল। হরকুমার তাহাদের জেলার বেঞ্চে অনোরারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন। একখানা মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি পরিয়া হরকুমার আজকাল প্রায়ই জেলায় গিয়া সাহেবদিগকে নিয়মিত সেলাম করিয়া আসেন। শশীবালার সেই কালো মোটা বইখানার প্রতি এতদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল। সে একটি অন্ধকার কোণে নির্বাসিত হইয়া অনাদৃত বিস্তৃতভাবে ধূলিস্তর সংগ্রহে প্রবৃত্ত হইল। কিন্তু তাহার অনাদর দেখিয়া যে বালিকা আনন্দ লাভ করিবে সেই গিরিবালা কোথায়? শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসিলেন সেই দিনই হঠাৎ বুঝিতে পারিলেন গিরিবালা আসে নাই। তখন একে একে কয়দিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল। একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল ভরিয়া নববর্ষার আর্দ্র বকুল ফুল আনিয়াছিল। তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তুলিলেন না, তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাধা পড়িল। সে তাহার অঞ্চলবিদ্ধ একটা সুতা বাহির করিয়া নতশিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল। মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল। অনেক বিলম্বে শেষ হইল। বেলা হইয়া আসিল। গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল। তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না। গিরিবালা মালাটা তক্তপোষের উপর রাখিয়া ম্লানভাবে চলিয়া গেল। মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ না করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে মধ্যে দেখা দিত এবং চলিয়া যাইত, অবশেষে কবে হইতে বালিকা সেই পথে আসাও বন্ধ করিয়াছে সেও তো আজ কিছুদিন হইল। গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না। শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন। ক্ষুদ্র ছাত্রীটি না আসাতে তাহার পাঠ্যগ্রন্থগুলি নিতান্ত বিস্বাদ হইয়া আসিল। বই টানিয়া টানিয়া লইয়া ২-৪ পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয়। লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে সচকিতে পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং লেখা ভঙ্গ হয়। শশীভূষণের আশঙ্কা হইল গিরিবালার অসুখ হইয়া থাকিবে। গোপনে সন্ধান লইয়া জানিলেন সে আশঙ্কা অমূলক। গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না। তাহার জন্য পাত্র স্থির হইয়াছে। গিরি যেদিন চারুপাঠের ছিন্নখণ্ড গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল, তাহার পরদিন প্রত্যুষে ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া আসিতেছিল। অতিশয় গ্রীষ্ম হওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাহিরে বসিয়া গা খুলিয়া তামাক খাইতেছিলেন। গিরিকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছিস? গিরি কহিল, শশীদাদার বাড়ি। হরকুমার ধমক দিয়া কহিলেন, শশীদাদার বাড়ি যেতে হবে না, ঘরে যা। এই বলিয়া আসন্ন শ্বশুর গৃহবাস বয়ঃপ্রাপ্ত কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন। সেই দিন হইতে তাহার বাহিরে আসা বন্ধ হইয়াছে। এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না। আমসত্ত্ব, কেয়াখয়ের এবং জারক নেবু ভাণ্ডারে যথাস্থানে ফিরিয়া গেল। বৃষ্টি পড়িতে লাগিল। বকুল ফুল ঝরিতে লাগিল। গাছ ভরিয়া পেয়ারা পাকিয়া উঠিল এবং শাখাস্খলিত পক্ষী চঞ্চুক্ষত সুপক্ক কালোজামে তরুতল প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল। হায়, সেই ছিন্ন প্রায় চারুপাঠখানিও আর নাই।
সপ্তম পরিচ্ছেদ। গ্রামে গিরিবালার বিবাহে যেদিন সানাই বাজিতেছিল, সেদিন অনিমন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলিকাতা অভিমুখে চলিতেছিলেন। মকদ্দমা উঠাইয়া লওয়া অবধি হরকুমার শশীকে বিষ চক্ষে দেখিতেন, কারণ তিনি মনে মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয় ঘৃণা করিতেছে। শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন। গ্রামের সকল লোকই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্মৃত হইতেছে। কেবল শশীভূষণ একাকী সেই দুঃস্মৃতি জাগাইয়া রাখিয়াছে মনে করিয়া তিনি তাহাকে দুই চক্ষে দেখিতে পারিতেন না। তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ সংকোচ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত। শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন। শশীভূষণের মতো লোককে গ্রাম ছাড়া করা কাজটা তেমন দুরূহ নহে। নায়েব মহাশয়ের অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইল। একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি দুই চার টিনের বাক্স সঙ্গে লইয়া শশী নৌকায় চড়িলেন। গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল, সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে। সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল, তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই। আজ যখন নৌকা ছাড়িয়া দিল, গ্রামের বৃক্ষচূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল, তখন সহসা অশ্রু বাষ্পে হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিল। রক্তচ্ছ্বাস বেগে কপালে শিরাগুলা টন টন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়া নির্মিত মায়া মরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল। প্রতিকূল বাতাস অতিশয় বেগে বহিতেছিল, সেই জন্য স্রোত অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল, যাহাতে শশীভূষণের যাত্রার ব্যাঘাত করিয়া দিল। স্টেশন ঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত নূতন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে। সেই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া ঢেউ তুলিয়া উজানে আসিতেছিল। জাহাজে নূতন লাইনের অল্পবয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্প সংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতে কেহ কেহ উঠিয়াছিল। একটি মহাজনের নৌকা কিছু দূর হইতে এই স্টিমারের সহিত পাল্লা দিয়া আসিতে চেষ্টা করিতেছিল, আবার মাঝে মাঝে ধরি ধরি করিতেছিল, আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল। মাঝির ক্রমশ রোখ চাপিয়া গেল। সে প্রথম পালের ওপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের ওপর ক্ষুদ্র তৃতীয় পালটা পর্যন্ত তুলিয়া দিল। বাতাসের বেগে সুদীর্ঘ মাস্তুল সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদীর্ণ তরঙ্গরাশি অট্ট কলস্বরে নৌকা দুই পাশে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল। নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল। এক স্থানে স্টিমারের পথ কিঞ্চিত বাঁকা ছিল। সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল। ম্যানেজার সাহেব আগ্রহের ভরে রেলের উপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিতেছিলেন। যখন নৌকা তাহার পূর্ণতম বেগপ্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত দুয়েক ছাড়াইয়া গিয়াছে, এমন সময় সাহেব হঠাৎ একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল। এক মুহূর্তে পাল ফাটিয়া গেল, নৌকা ডুবিয়া গেল, স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন। ইংরাজ নন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না। হয়তো দিশিপালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই, হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলির দ্বারা চক্ষের পলকে বিদীর্ণ করিবার একটা হিংস্র প্রলোভন আছে,
হয়তো এই গর্বিত নৌকার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমেষের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাচিক হাস্যরস আছে? নিশ্চয় জানি না, কিন্তু ইহা নিশ্চয় ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকু করার দরুন সে কোনরূপ শাস্তির দায়িক নহে, এবং ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণ সংশয়, তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না। সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল, তখন শশীভূষণের পানসি ঘটনাস্থলের নিকটবর্তী হইয়াছে। শেষোক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ দেখিতে পাইলেন। তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মল্লাদিগকে উদ্ধার করিলেন। কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের জন্য মশলা পিষিতেছিল, তাহাকে আর দেখা গেল না। বর্ষার নদী খরবেগে বহিয়া চলিল। শশীভূষণের হৃৎপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল। আইন অত্যন্ত মন্দগতি, সে একটা বৃহৎ জটিল লৌহযন্ত্রের মতো। তৈল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকারভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয়। তাহার মধ্যে মানব হৃদয়ের উত্তাপ নাই, কিন্তু ক্ষুধার সহিত ভোজন, ইচ্ছার সহিত উপভোগ এবং রোষের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল। অনেক অপরাধ আছে যাহা প্রত্যক্ষ করিবামাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে থাকে। তখন আইনের কথা স্মরণ করিয়া সান্ত্বনা লাভ করিতে হৃদয় লজ্জা বোধ করে। কিন্তু কলের আইন এবং কলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে লইয়া গেল। তাহাতে জগতের আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় প্লীহা রক্ষা পাইয়াছিল। মাঝি মল্লা যাহারা বাঁচিল, তাহাদিগকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসিলেন। নৌকায় পাট বোঝাই ছিল, সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুক্ত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করিলেন। মাঝি কিছুতেই সম্মত হয় না। সে বলিল, নৌকা তো মজিয়াছে, এক্ষণে নিজেকে মজাইতে পারিব না। প্রথমত পুলিশকে দর্শনী দিতে হইবে, তাহার পরে কাজকর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফললাভ হইবে তাহা ভগবান জানেন। অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনিই বহন করিবেন এবং মকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তখন রাজি হইল। কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল, তাহারা কিছুতেই সাক্ষ্য দিতে চাহিল না। তাহারা শশীভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছুই দেখি নাই, আমরা জাহাজের পশ্চাৎভাগে ছিলাম। কলের ঘটঘট এবং জলের কলকল শব্দে সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মকদ্দমা চালাইলেন। সাক্ষীর কোনো আবশ্যক হইল না। ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছুঁড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাঁক বক উড়িতেছিল, তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল। স্টিমার তখন পূর্ণবেগে চলিতেছিল এবং সেই মুহূর্তেই নদীর বাঁকের অন্তরালে প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকাটা ডুবিল। অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ডার্টি র্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না। বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুঁকিতে ফুঁকিতে ক্লাবে হুইস্ট খেলিতে গেল।
যে লোকটা নৌকার মধ্যে মশলা পিষিতেছিল 9 মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসিলেন। যেদিন ফিরিয়া আসিলেন সেদিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুর বাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে নাই, তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটে লোকের ভিড় ছিল, সেখানে না গিয়া কিছু দূরে অগ্রসর হইয়া দাঁড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল, তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাথায় ঘোমটা টানিয়া নববধূ নত শিরে বসিয়া আছে। অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে, কিন্তু আজ সে জানিতেও পারিল না যে তাহার গুরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার দুই কপোল বাহিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল। জলের উপর প্রভাতের রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল। নিকটের আম্র শাখায় একটি পাপিয়া উচ্ছ্বসিত কণ্ঠে মুহুর্মুহ গান গাহিয়া মনের আবেগ কিছুতেই নিঃশেষ করিতে পারিল না। খেয়া নৌকা লোক বোঝাই লইয়া পারাপার হইতে লাগিল। মেয়েরা ঘাটে জল লইতে আসিয়া উচ্চ কলস্বরে গিরির শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল। শশীভূষণ চশমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে, সেই গরাদের মধ্যে, সেই ক্ষুদ্র গৃহে গিয়া প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন, শশী দাদা, কোথায় রে কোথায়? কোথাও না, সে গৃহে না, সে পথে না, সে গ্রামে না, তাহার অশ্রু জলাভিষিক্ত অন্তরের মাঝখানটিতে। অষ্টম পরিচ্ছেদ। শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন। কলিকাতায় কোনো কাজ নাই, সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য নাই, সেই জন্য রেলপথে না গিয়া বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন। তখন পূর্ণ বর্ষায় বাংলাদেশের চারিদিকেই ছোট বড় আঁকা বাঁকা সহস্র জলময় জাল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। সরস শ্যামল বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া, তরুলতা তৃণগুল্ম ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে 10 দিকে উন্মত্ত যৌবনের প্রাচুর্য যেন একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল হইয়া উঠিয়াছে। শশীভূষণের নৌকা সেই সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্য দিয়া চলিতে লাগিল। জল তখন তীরের সহিত সমতল হইয়া গিয়াছে। কাশবন সরবন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্র জলমগ্ন হইয়াছে। গ্রামের বেড়া বাঁশঝাড় ও আমবাগান একেবারে জলের অব্যবহিত ধারে আসিয়া দাঁড়াইয়াছে। দেবকন্যারা যেন বাংলাদেশের তরুমূলবর্তী আলবালগুলি জলসেচনে পরিপূর্ণ করিয়া দিয়াছেন। যাত্রার আরম্ভকালে স্নানচিক্কণ বনশ্রী রৌদ্রে উজ্জ্বল হাস্যময় ছিল। অনতি বিলম্বেই মেঘ করিয়া বৃষ্টি আরম্ভ হইল। তখন যে দিকে দৃষ্টি পড়ে সেই দিকই বিষণ্ণ এবং অপরিচ্ছন্ন দেখাইতে লাগিল। বন্যার সময়ে গরুগুলি যেমন জলবেষ্টিতে মলিন পঙ্কিল সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সহিষ্ণুভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারাবর্ষণে ভিজিতে থাকে, বাংলাদেশ আপনার কদ্দম পিচ্ছিল ঘন সিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ বিষণ্ণ মুখে সেইরূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল। চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে। স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলা শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিতেছে।
এবং গৃহস্থ পুরুষেরা দাওয়ায় বসিয়া তামাক খাইতেছে, নিতান্ত কাজের দায় থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে। অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষাপ্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই। বৃষ্টি যখন কিছুতেই থামে না, তখন রুদ্ধ নৌকার মধ্যে বিরক্ত হইয়া উঠিয়া শশীভূষণ পুনশ্চ রেলপথে যাওয়াই স্থির করিলেন। এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শশীভূষণ নৌকা বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন। খোঁড়ার পা খানায় পড়ে, সে কেবল খানার দোষে নয়, খোঁড়ার পাটারও পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে। শশীভূষণ সেদিন তাহার একটা প্রমাণ দিলেন। দুই নদীর মোহনার মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে, কেবল এক পাশে নৌকা চলাচলের স্থান রাখিয়াছে। বহুকাল হইতে তাহারা এ কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয়। দুর্ভাগ্যক্রমে ও বৎসর এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন হইয়াছে। তাহার বোট আসিতে দেখিয়া জেলেরা পূর্ব হইতে পার্শ্ববর্তী পথ নির্দেশ করিয়া উচ্চৈস্বরে সাবধান করিয়া দিল, কিন্তু মনুষ্য রচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝির অভ্যাস নাই। সে সেই জালের উপর দিয়াই বোট চালাইয়া দিল। জাল অবনত হইয়া বোটকে পথ ছাড়িয়া দিল, কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল। কিঞ্চিত বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়াইয়া লইতে হইল। পুলিশ সাহেব অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোট বাঁধিলেন। তাহার মূর্তি দেখিয়াই জেলে চারটে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সাহেব তাহার মাল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন। তাহারা সেই ৭-৮ টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। জালের উপর ঝাল ঝাড়িয়া অবশেষে জেলেদিগকে ধরিয়া আনিবার আদেশ হইল। কনস্টেবল পলাতক জেলে চারিটির সন্ধান না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল, তাহাদিগকে ধরিয়া আনিল। তাহারা আপনাদিগকে নিরপরাধ বলিয়া জোর হস্তে কাকুতি মিনতি করিতে লাগিল। পুলিশ বাহাদুর যখন সেই বন্দীদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন, এমন সময় চশমা পরা শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পরিয়া তাহার বোতাম না লাগাইয়া চটি জুতা চটচট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কম্পিত স্বরে কহিলেন, স্যার, জেলের জাল ছিঁড়িবার এবং এই চারিজন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই। পুলিশের বড় কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবা মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাফাইয়া পড়িয়াই একেবারে সাহেবের উপর আপনাকে নিক্ষেপ করিলেন। বালকের মতো, পাগলের মতো মারিতে লাগিলেন। তাহার পর কি হইল তিনি তাহা জানেন না। পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন, তখন বলিতে সংকোচ বোধ হয় যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ করিলেন না। নবম পরিচ্ছেদ। শশীভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন। তাহার পরে মোকদ্দমার জোগাড় চলিতে লাগিল। যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশীভূষণের এক পরগনার অন্তর্গত, এক জমিদারের অধীন। বিপদের সময় কখনো কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতেও আসিত। যাহাদিগকে সাহেব বোটে ধরিয়া আনিয়াছিলেন তাহারাও শশীভূষণের অপরিচিত নহে। শশী তাহাদিগকে সাক্ষী মানিবেন বলিয়া ডাকাইয়া আনিলেন। তাহারা ভয়ে অস্থির হইয়া উঠিল। স্ত্রী পুত্র পরিবার লইয়া যাহাদিগকে সংসার যাত্রা নির্বাহ করিতে হয়, পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে? একটার অধিক প্রাণ কাহার শরীরে আছে?
যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে, এখন আবার সাক্ষীর সপিনা ধরাইয়া এ কি মুশকিল। সকলে বলিল, ঠাকুর, তুমি তো আমাদিগকে বিষম ফ্যাসাদে ফেলিলে। বিস্তর বলা কহার পর তাহারা সত্য কথা বলিতে স্বীকার করিল। ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চে কর্মোপলক্ষে জেলার সাহেবদিগকে সেলাম করিতে গেলেন, পুলিশ সাহেব হাসিয়া কহিলেন, নায়েববাবু, শুনিতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে। নায়েব সচকিত হইয়া কহিলেন, হ্যাঁ, এও কি কখনো সম্ভব হয়? অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্তিত্বে এত ক্ষমতা? সংবাদপত্র পাঠকেরা অবগত আছেন, মকদ্দমায় শশীভূষণের পক্ষ কিছুতেই টিকিতে পারিল না। জেলেরা একে একে আসিয়া কহিল, পুলিশ সাহেব তাহাদের জাল কাটিয়া দেন নাই, বোটে ডাকিয়া তাহাদের নাম ধাম লিখিয়া লইতেছিলেন। কেবল তাহাই নহে, তাহার দেশস্থ গুটিচারেক পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময় ঘটনাস্থলে বিবাহের বরযাত্রা উপলক্ষে উপস্থিত ছিল। শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে। শশীভূষণ স্বীকার করিলেন যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন, কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবই তাহার মূল কারণ। এরূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা যাইতে পারে না, তবে শাস্তিটা কিছু গুরুতর হইল। ৩-৪টা অভিযোগ, আঘাত, অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সবকটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল। শশীভূষণ তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যগ্রন্থগুলি ফেলিয়া 5 বৎসর জেল খাটিতে গেলেন। তাহার বাপ আপিল করিতে উদ্যত হইলে শশীভূষণ বারংবার নিষেধ করিলেন। কহিলেন, জেল ভালো, লোহার বেড়ি মিথ্যা কথা বলে না, কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে। আর যদি সৎসঙ্গের কথা বলো তো জেলের মধ্যে মিথ্যাবাদী কৃতঘ্ন কাপুরুষের সংখ্যা অল্প, স্থান পরিমিত, বাহিরে অনেক বেশি। দশম পরিচ্ছেদ। শশীভূষণ জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হইল। তাহার আর বড় কেহ ছিল না। এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করিতেন। দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না। সেইখানেই তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন। দেশে বিষয় সম্পত্তি যাহা ছিল নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে আত্মসাৎ করিলেন। জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণে দুঃখ ভোগ করিতে হয়, দৈব বিপাকে শশীভূষণকে তদপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল। তথাপি দীর্ঘ 5 বৎসর কাটিয়া গেল। আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারাপ্রাচীরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। স্বাধীনতা পাইলেন, কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আর কেহ অথবা আর কিছু ছিল না। গৃহহীন, আত্মীয়হীন, সমাজহীন, কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকিতে লাগিল। জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন এই কথা ভাবিতেছেন, এমন সময়ে এক বৃহৎ জুড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। একজন ভৃত্য নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার নাম শশীভূষণ বাবু? তিনি কহিলেন, হ্যাঁ। সে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইল। তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় যাইতে হইবে? সে কহিল, আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন।
পথিকদের কৌতূহল দৃষ্টিপাত অসহ্য বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন। ভাবিলেন নিশ্চয় ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে, কিন্তু একটা কোনো দিকে তো চলিতে হইবে, না হয় এমনি করিয়া ভ্রম দিয়াই এই নূতন জীবনের ভূমিকা আরম্ভ হোক। সেদিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে স্বীকার করিয়া ফিরিতেছিল। পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবন গাঢ় শ্যাম শস্যক্ষেত্র চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল। হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষুক গুপিযন্ত্র ও খোল করতাল যোগে গান গাহিতেছিল। এসো এসো ফিরে এসো, নাথ হে ফিরে এসো, আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, বধূ হে ফিরে এসো। গাড়ি অগ্রসর হইয়া চলিল। গানের পথ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল। ওগো নিষ্ঠুর ফিরে এসো হে, আমার করুণ কোমল এসো, ওগো সজল জলদ স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো। গানের কথা ক্রমে ক্ষীণতর অস্ফুটতর হইয়া আসিল, আর বুঝা গেল না। কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল। তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন, কিছুতে যেন থামিতে পারিলেন না। আমার নীতি সুখ ফিরে এসো, আমার চির দুঃখ ফিরে এসো, আমার সব সুখ দুঃখ মন্থন ধন অন্তরে ফিরে এসো, আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিত সঞ্চিত এসো। ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ বন্ধনে ফিরে এসো, আমার বক্ষে ফিরিয়া এসো, আমার চক্ষে ফিরিয়া এসো, আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো, আমার মুখের হাসিতে এসো হে, আমার চোখের সলিলে এসো, আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো, আমার সর্বস্মরণে এসো, আমার সর্বভরমে এসো, আমার ধরম করম সোহাগ সরম জনম মরমে এসো। গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল, তখন শশীভূষণের গান থামিল। তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরে চারিদিকেই বড় বড় কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটে সারি সারি বই সাজানো। সেই দৃশ্য দেখিবা মাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। সেই সোনার জলে অঙ্কিত নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দ লোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল। টেবিলের উপরে কি কতকগুলি ছিল। শশীভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটি কয়েক পুরাতন খাতা, একখানি ছিন্ন প্রায় ধারাপাত, কথামালা এবং একখানি কাশিরাম দাসের মহাভারত। স্লেটের কাঠের ফ্রেমের উপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়ে খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী। খাতা ও বইগুলির উপরেও ওই এক হস্তাক্ষরে এক নাম লিখিত। শশীভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন। তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গিত হইয়া উঠিল। মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন। সেখানে কি চক্ষে পড়িল? সেই ক্ষুদ্র গরাদে দেওয়া ঘর, সেই অসমতল গ্রাম্য পথ, সেই ডুরে কাপড় পরা ছোট্ট মেয়েটি।
এবং সেই আপনা শান্তিময় নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা। সেদিনকার সেই সুখের জীবন কিছুই অসামান্য বা অত্যধিক নহে। দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যাইত এবং তাহার নিজের অধ্যয়ন কার্যের মধ্যে একটি বালিকা ছাত্রীর অধ্যাপন কার্য তুচ্ছ ঘটনার মধ্যেই গণ্য ছিল। কিন্তু গ্রাম প্রান্তের সেই নির্জন দিনযাপন, সেই ক্ষুদ্র শান্তি, সেই ক্ষুদ্র সুখ, সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো দেশকালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত রূপে কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল। সেদিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি আজিকার এই বর্ষাম্লান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যে মৃদু গুঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল। সেই জঙ্গলে বেষ্টিত কর্দমাক্ত সংকীর্ণ গ্রামপথের মধ্যে সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান মলিন মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরচিত এক অসাধারণ আশ্চর্য অপরূপ অতি গভীর অতি বেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল। তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল এবং মনে হইল সেই পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব হৃদয়ের এক অনির্বচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে। শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেট বহি খাতার উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগিল। অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন তাহার সম্মুখে রূপার থালায় ফলমূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে দাঁড়াইয়া নীরবে অপেক্ষা করিতেছিল। তিনি মস্তক তুলিতেই নিরাভরণা শুভ্র বসনা বিধবা বেশধারিণী গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল। বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণ মুখ ম্লান বর্ণ ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল, তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কপুল বাহিয়া অশ্রু পড়িতে লাগিল। শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন, কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না। নিরুদ্ধ অশ্রু বাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল। কথা এবং অশ্রু উভয়ই নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রহিল। সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃ পুনঃ আবৃত্তি করিয়া গাহিতে লাগিল, এসো এসো হে। আশ্বিন থেকে কার্তিক 1301।